স্যার, খোঁজ পাওয়া গেছে। কথা বলেন। হ্যালো, ওকে, লোকেশন পাঠা, আমি আসতেছি। শাফিজ, কি করছিস বাবা? এইবার বুঝবে দুনিয়া সে চাঁদ কি জিনিস। গোলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। বাসায় আমাদের রুমটাও ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। ফাতেমা, এই মেয়ে কে? কি বলছিস মোটা মোটা? হ্যাঁ, কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা, ও এসছে। মনে করিয়ে দেয় এই নারী চরিত্রের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো তিনি এই ভাঙনের মধ্যেও নিজের আত্মসম্মান পুরোপুরি হারিয়ে ফেলেননি। তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন তার ভালোবাসার সত্যতা, কিন্তু যখন দেখলেন এই প্রমাণেও কোনো লাভ হচ্ছে না, তখন তিনি নিজেকে সম্পূর্ণ বিলীন করে দেননি, বরং একটা নীরব প্রতিরোধের মধ্যে ঢুকে গেছেন। এই ধরনের চরিত্র নির্মাণ আসলে অত্যন্ত বাস্তবসম্মত, কারণ বাস্তব জীবনেও আমরা দেখি গভীর আঘাত পাওয়া মানুষ হয় সম্পূর্ণ ভেঙে পড়ে, নয়তো এক ধরনের কঠোর রক্ষণাত্মক খোলসের মধ্যে ঢুকে যায়। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়াও এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। বাবা যখন মেয়ের কষ্ট দেখে বলেন সব ঠিক হয়ে যাবে, তখন এই আশ্বাস কতটা বাস্তবসম্মত, নাকি এটা শুধু একটা অসহায় বাবার মিথ্যা সান্ত্বনা, তা নিয়েও প্রশ্ন জাগে। কারণ স্মৃতিভ্রমের মতো একটা জটিল পরিস্থিতিতে সব ঠিক হয়ে যাবে বলাটা যতটা সহজ, বাস্তবে তার সমাধান ততটাই কঠিন এবং দীর্ঘমেয়াদী। এই নারীর সামনে এখন দুটো পথ খোলা। একটা হলো তার স্বামীর স্মৃতি ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাওয়া, ধৈর্য ধরে অপেক্ষা করা, আবার নতুন করে সেই বিশ্বাস অর্জন করা। আরেকটা পথ হলো এই প্রত্যাখ্যানকে মেনে নিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজানো, নিজের আত্মমর্যাদা রক্ষা করে সামনে এগিয়ে যাওয়া। এই দুই পথের মধ্যে দ্বন্দ্বটাই আসলে এই চরিত্রের সবচেয়ে বড় মানসিক সংকট, এবং দর্শক হিসেবে আমরা প্রতিটা দৃশ্যে অপেক্ষা করি তিনি শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল
এই নারীর প্রতি অন্য নারী চরিত্রীদের মনোভাব। যেখানে একজন নারী তার জন্য সত্যিকারের সহানুভূতি দেখাচ্ছেন, সেখানে আর একজন নারী তার দুর্দশা নিয়ে প্রায় উপহাস করছেন, বলছেন এটাই তার প্রাপ্য শাস্তি। এই বৈপরীত্য দেখায় নারীদের মধ্যেও সংহতি সবসময় স্বতঃসিদ্ধ নয়। ঈর্ষা, প্রতিযোগিতা এবং পারিবারিক রাজনীতি নারীদের মধ্যেও বিভাজন তৈরি করতে পারে, যা এই গল্পের একটা গুরুত্বপূর্ণ সামাজিক মন্তব্য হিসেবে দেখা যেতে পারে। এই চরিত্রের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসায় ত্যাগ স্বীকার করাটাই যথেষ্ট নয়, সেই ত্যাগের মূল্যায়ন এবং প্রতিদান পাওয়ার অধিকারও প্রতিটা মানুষের আছে। যখন কোনো সম্পর্কে একতরফা ত্যাগ চলতেই থাকে, প্রতিদানে কিছুই ফিরে আসে না, তখন সেই সম্পর্ক একসময় হয় ভেঙে পড়ে, নয়তো সম্পূর্ণ রূপ পাল্টে ফেলে। এই নারী চরিত্রটি যদি শেষ পর্যন্ত নিজের আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারেন, তাহলে এটা শুধুই গল্পের জন্য নয়, বাস্তব জীবনের অসংখ্য নারীর জন্য একটা শক্তিশালী বার্তা বহন করবে। ভালোবাসা মানে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া নয়, বরং নিজের মর্যাদা বজায় রেখে ভালোবাসা। গল্পের এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি এই নাটক শুধু প্রতিশোধ বা রহস্যের গল্প নয়, এটা একজন নারীর আত্মপরিচয় খুঁজে পাওয়ার এবং নিজের মূল্য বুঝতে পারার এক গভীর যাত্রাও বটে। আপনাদের কি মনে হয়, এই নারী কি শেষ পর্যন্ত তার আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারবেন, নাকি ভালোবাসার টানে আবার সব ভুলে গিয়ে তার স্বামীর কাছে ফিরে যাবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। একজন মানুষ যখন নিজের সব কিছু বিলিয়ে দিয়েও প্রতিদানে পায় শুধু অবজ্ঞা, তখন সে দুটো পথের একটা বেছে নেয়। হয় ভেঙে পড়ে চিরদিনের জন্য, নয়তো সেই ভাঙনের মধ্য থেকেই জন্ম নেয় এক নতুন শক্তি। আর আজকের রিভিউতে আমরা খুঁজে দেখব এই গল্পের নারী চরিত্রটি আসলে কোন পথে হাঁটছেন। গল্পের শুরুতে আমরা যে নারীকে দেখেছিলাম, তিনি ছিলেন প্রেমে অন্ধ। নিজের রক্ত দিয়ে ভালোবাসার চিঠি লিখতেও দ্বিধা করেননি। নিজের শরীরের রক্ত দিয়ে স্বামীর জীবন বাঁচাতে ছুটে গিয়েছিলেন। এই আত্মত্যাগ কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা প্রায় আত্মবিসর্জনের পর্যায়ে পৌঁছে যাওয়া এক নিবেদন, যেখানে নিজের অস্তিত্বের চেয়ে প্রিয় মানুষের বেঁচে থাকাটাই বড় হয়ে ওঠে। কিন্তু ঠিক এই মুহূর্তেই গল্প আমাদের এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এত ত্যাগের পরও তার স্বামী তাকে চিনতে পারেন না, তাকে অচেনা মানুষের মতো তাড়িয়ে দেন। এই প্রত্যাখ্যানের পরের দৃশ্যগুলোতে আমরা দেখি এই নারীর মানসিক পরিবর্তনের একটা সূক্ষ্ম কিন্তু গভীর ধারা। প্রথমে তিনি কাঁদেন, বাবার কাছে গিয়ে আশ্রয় খোঁজেন, নিজের কষ্টের কথা বলেন, নিজের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। এটা স্বাভাবিক, কারণ কোনো মানুষই হঠাৎ এত বড় আঘাত মেনে নিতে পারে না। কিন্তু তারপর আমরা দেখি তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বাড়ির প্রবীণ কর্মচারীর সহানুভূতিও প্রত্যাখ্যান করছেন, একা থাকতে চাইছেন। এই আচরণ প্রথম দেখায় হতাশা বা অভিমান মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে একটা আত্মরক্ষার প্রক্রিয়া। যে মানুষ একবার সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে এমন আঘাত পেয়েছে, সে সহজে আর কাউকে নিজের কাছে ঘেঁষতে দিতে চায় না, কারণ প্রতিটা সহানুভূতির স্পর্শই তাকে আবার সেই আঘাতের কথা মনে করিয়ে দেয়। এই নারী চরিত্রের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো তিনি এই ভাঙনের মধ্যেও নিজের আত্মসম্মান পুরোপুরি হারিয়ে ফেলেননি। তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন তার ভালোবাসার সত্যতা, কিন্তু যখন দেখলেন এই প্রমাণেও কোনো লাভ হচ্ছে না, তখন তিনি নিজেকে সম্পূর্ণ বিলীন করে দেননি, বরং একটা নীরব প্রতিরোধের মধ্যে ঢুকে গেছেন। এই ধরনের চরিত্র নির্মাণ আসলে অত্যন্ত বাস্তবসম্মত, কারণ বাস্তব জীবনেও আমরা দেখি গভীর আঘাত পাওয়া মানুষ হয় সম্পূর্ণ ভেঙে পড়ে, নয়তো এক ধরনের কঠোর রক্ষণাত্মক খোলসের মধ্যে ঢুকে যায়। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়াও এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। বাবা যখন মেয়ের কষ্ট দেখে বলেন সব ঠিক হয়ে যাবে, তখন এই আশ্বাস কতটা বাস্তবসম্মত, নাকি এটা শুধু একটা অসহায় বাবার মিথ্যা সান্ত্বনা, তা নিয়েও প্রশ্ন জাগে।
কারণ স্মৃতিভ্রমের মতো একটা জটিল পরিস্থিতিতে সব ঠিক হয়ে যাবে বলাটা যতটা সহজ, বাস্তবে তার সমাধান ততটাই কঠিন এবং দীর্ঘমেয়াদী। এই নারীর সামনে এখন দুটো পথ খোলা। একটা হলো তার স্বামীর স্মৃতি ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাওয়া, ধৈর্য ধরে অপেক্ষা করা, আবার নতুন করে সেই বিশ্বাস অর্জন করা। আরেকটা পথ হলো এই প্রত্যাখ্যানকে মেনে নিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজানো, নিজের আত্মমর্যাদা রক্ষা করে সামনে এগিয়ে যাওয়া। এই দুই পথের মধ্যে দ্বন্দ্বটাই আসলে এই চরিত্রের সবচেয়ে বড় মানসিক সংকট, এবং দর্শক হিসেবে আমরা প্রতিটা দৃশ্যে অপেক্ষা করি তিনি শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল এই নারীর প্রতি অন্য নারী চরিত্রদের মনোভাব। যেখানে একজন নারী তার জন্য সত্যিকারের সহানুভূতি দেখাচ্ছেন, সেখানে আরেকজন নারী তার দুর্দশা নিয়ে প্রায় উপহাস করছেন, বলছেন এটাই তার প্রাপ্য শাস্তি। এই বৈপরীত্য দেখায় নারীদের মধ্যেও সংহতি সবসময় স্বতঃসিদ্ধ নয়। ঈর্ষা, প্রতিযোগিতা এবং পারিবারিক রাজনীতি নারীদের মধ্যেও বিভাজন তৈরি করতে পারে, যা এই গল্পের একটা গুরুত্বপূর্ণ সামাজিক মন্তব্য হিসেবে দেখা যেতে পারে। এই চরিত্রের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসায় ত্যাগ স্বীকার করাটাই যথেষ্ট নয়, সেই ত্যাগের মূল্যায়ন এবং প্রতিদান পাওয়ার অধিকারও প্রতিটা মানুষের আছে। যখন কোনো সম্পর্কে একতরফা ত্যাগ চলতেই থাকে, প্রতিদানে কিছুই ফিরে আসে না, তখন সেই সম্পর্ক একসময় হয় ভেঙে পড়ে, নয়তো সম্পূর্ণ রূপ পাল্টে ফেলে। এই নারী চরিত্রটি যদি শেষ পর্যন্ত নিজের আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারেন, তাহলে এটা শুধু এই গল্পের জন্য নয়, বাস্তব জীবনের অসংখ্য নারীর জন্য একটা শক্তিশালী বার্তা বহন করবে। ভালোবাসা মানে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া নয়, বরং নিজের মর্যাদা বজায় রেখে ভালোবাসা। গল্পের এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি এই নাটক শুধু প্রতিশোধ বা রহস্যের গল্প নয়, এটা একজন নারীর আত্মপরিচয় খুঁজে পাওয়ার এবং নিজের মূল্য বুঝতে পারার এক গভীর যাত্রাও বটে। আপনাদের কি মনে হয়, এই নারী কি শেষ পর্যন্ত তার আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারবেন, নাকি ভালোবাসার টানে আবার সব ভুলে গিয়ে তার স্বামীর কাছে ফিরে যাবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। একজন মানুষ যখন নিজের সব কিছু বিলিয়ে দিয়েও প্রতিদানে পায় শুধু অবজ্ঞা, তখন সে দুটো পথের একটা বেছে নেয়। হয় ভেঙে পড়ে চিরদিনের জন্য, নয়তো সেই ভাঙনের মধ্য থেকেই জন্ম নেয় এক নতুন শক্তি। আর আজকের রিভিউতে আমরা খুঁজে দেখব এই গল্পের নারী চরিত্রটি আসলে কোন পথে হাঁটছেন। গল্পের শুরুতে আমরা যে নারীকে দেখেছিলাম, তিনি ছিলেন প্রেমে অন্ধ। নিজের রক্ত দিয়ে ভালোবাসার চিঠি লিখতেও দ্বিধা করেননি। নিজের শরীরের রক্ত দিয়ে স্বামীর জীবন বাঁচাতে ছুটে গিয়েছিলেন। এই আত্মত্যাগ কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা প্রায় আত্মবিসর্জনের পর্যায়ে পৌঁছে যাওয়া এক নিবেদন, যেখানে নিজের অস্তিত্বের চেয়ে প্রিয় মানুষের বেঁচে থাকাটাই বড় হয়ে ওঠে। কিন্তু ঠিক এই মুহূর্তেই গল্প আমাদের এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এত ত্যাগের পরও তার স্বামী তাকে চিনতে পারেন না, তাকে অচেনা মানুষের মতো তাড়িয়ে দেন। এই প্রত্যাখ্যানের পরের দৃশ্যগুলোতে আমরা দেখি এই নারীর মানসিক পরিবর্তনের একটা সূক্ষ্ম কিন্তু গভীর ধারা। প্রথমে তিনি কাঁদেন, বাবার কাছে গিয়ে আশ্রয় খোঁজেন, নিজের কষ্টের কথা বলেন, নিজের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। এটা স্বাভাবিক, কারণ কোনো মানুষই হঠাৎ এত বড় আঘাত মেনে নিতে পারে না। কিন্তু তারপর আমরা দেখি তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বাড়ির প্রবীণ কর্মচারীর সহানুভূতিও প্রত্যাখ্যান করছেন, একা থাকতে চাইছেন। এই আচরণ প্রথম দেখায় হতাশা বা অভিমান মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে একটা আত্মরক্ষার প্রক্রিয়া। যে মানুষ একবার সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে এমন আঘাত পেয়েছে, সে সহজে আর কাউকে নিজের কাছে ঘেঁষতে দিতে চায় না, কারণ প্রতিটা সহানুভূতির স্পর্শই তাকে আবার সেই আঘাতের কথা মনে করিয়ে দেয়। এই নারী চরিত্রের সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো
তিনি এই ভাঙনের মধ্যেও নিজের আত্মসম্মান পুরোপুরি হারিয়ে ফেলেননি। তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন তার ভালোবাসার সত্যতা, কিন্তু যখন দেখলেন এই প্রমাণেও কোনো লাভ হচ্ছে না, তখন তিনি নিজেকে সম্পূর্ণ বিলীন করে দেননি, বরং একটা নীরব প্রতিরোধের মধ্যে ঢুকে গেছেন। এই ধরনের চরিত্র নির্মাণ আসলে অত্যন্ত বাস্তবসম্মত, কারণ বাস্তব জীবনেও আমরা দেখি গভীর আঘাত পাওয়া মানুষ হয় সম্পূর্ণ ভেঙে পড়ে, নয়তো এক ধরনের কঠোর রক্ষণাত্মক খোলসের মধ্যে ঢুকে যায়। পরিবারের অন্যান্য সদস্যদের প্রতিক্রিয়াও এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। বাবা যখন মেয়ের কষ্ট দেখে বলেন সব ঠিক হয়ে যাবে, তখন এই আশ্বাস কতটা বাস্তবসম্মত, নাকি এটা শুধু একটা অসহায় বাবার মিথ্যা সান্ত্বনা, তা নিয়েও প্রশ্ন জাগে। কারণ স্মৃতিভ্রমের মতো একটা জটিল পরিস্থিতিতে সব ঠিক হয়ে যাবে বলাটা যতটা সহজ, বাস্তবে তার সমাধান ততটাই কঠিন এবং দীর্ঘমেয়াদী। এই নারীর সামনে এখন দুটো পথ খোলা। একটা হলো তার স্বামীর স্মৃতি ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাওয়া, ধৈর্য ধরে অপেক্ষা করা, আবার নতুন করে সেই বিশ্বাস অর্জন করা। আরেকটা পথ হলো এই প্রত্যাখ্যানকে মেনে নিয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজানো, নিজের আত্মমর্যাদা রক্ষা করে সামনে এগিয়ে যাওয়া। এই দুই পথের মধ্যে দ্বন্দ্বটাই আসলে এই চরিত্রের সবচেয়ে বড় মানসিক সংকট, এবং দর্শক হিসেবে আমরা প্রতিটা দৃশ্যে অপেক্ষা করি তিনি শেষ পর্যন্ত কোন পথ বেছে নেবেন। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হল এই নারীর প্রতি অন্য নারী চরিত্রদের মনোভাব। যেখানে একজন নারী তার জন্য সত্যিকারের সহানুভূতি দেখাচ্ছেন, সেখানে আরেকজন নারী তার দুর্দশা নিয়ে প্রায় উপহাস করছেন, বলছেন এটাই তার প্রাপ্য শাস্তি। এই বৈপরীত্য দেখায় নারীদের মধ্যেও সংহতি সবসময় স্বতঃসিদ্ধ নয়। ঈর্ষা, প্রতিযোগিতা এবং পারিবারিক রাজনীতি নারীদের মধ্যেও বিভাজন তৈরি করতে পারে, যা এই গল্পের একটা গুরুত্বপূর্ণ সামাজিক মন্তব্য হিসেবে দেখা যেতে পারে। এই চরিত্রের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসায় ত্যাগ স্বীকার করাটাই যথেষ্ট নয়, সেই ত্যাগের মূল্যায়ন এবং প্রতিদান পাওয়ার অধিকারও প্রতিটা মানুষের আছে। যখন কোনো সম্পর্কে একতরফা ত্যাগ চলতেই থাকে, প্রতিদানে কিছুই ফিরে আসে না, তখন সেই সম্পর্ক একসময় হয় ভেঙে পড়ে, নয়তো সম্পূর্ণ রূপ পাল্টে ফেলে। এই নারী চরিত্রটি যদি শেষ পর্যন্ত নিজের আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারেন, তাহলে এটা শুধু এই গল্পের জন্য নয়, বাস্তব জীবনের অসংখ্য নারীর জন্য একটা শক্তিশালী বার্তা বহন করবে। ভালোবাসা মানে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়া নয়, বরং নিজের মর্যাদা বজায় রেখে ভালোবাসা। গল্পের এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি এই নাটক শুধু প্রতিশোধ বা রহস্যের গল্প নয়, এটা একজন নারীর আত্মপরিচয় খুঁজে পাওয়ার এবং নিজের মূল্য বুঝতে পারার এক গভীর যাত্রাও বটে। আপনাদের কি মনে হয়, এই নারী কি শেষ পর্যন্ত তার আত্মসম্মান নিয়ে দাঁড়াতে পারবেন, নাকি ভালোবাসার টানে আবার সব ভুলে গিয়ে তার স্বামীর কাছে ফিরে যাবেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। একজন মানুষ যখন নিজের সব কিছু বিলিয়ে দিয়েও প্রতিদানে পায় শুধু অবজ্ঞা, তখন সে দুটো পথের একটা বেছে নেয়। হয় ভেঙে পড়ে চিরদিনের জন্য, নয়তো সেই ভাঙনের মধ্য থেকেই জন্ম নেয় এক নতুন শক্তি। আর আজকের রিভিউতে আমরা খুঁজে দেখব এই গল্পের নারী চরিত্রটি আসলে কোন পথে হাঁটছেন। গল্পের শুরুতে আমরা যে নারীকে দেখেছিলাম, তিনি ছিলেন প্রেমে অন্ধ, নিজের রক্ত দিয়ে ভালোবাসার চিঠি লিখতেও দ্বিধা করেননি, নিজের শরীরের রক্ত দিয়ে স্বামীর জীবন বাঁচাতে ছুটে গিয়েছিলেন। এই আত্মত্যাগ কোনো সাধারণ ভালোবাসা নয়, এটা প্রায় আত্মবিসর্জনের পর্যায়ে পৌঁছে যাওয়া এক নিবেদন, যেখানে নিজের অস্তিত্বের চেয়ে প্রিয় মানুষের বেঁচে থাকাটাই বড় হয়ে ওঠে। কিন্তু ঠিক এই মুহূর্তেই গল্প আমাদের এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এত ত্যাগের পরও তার স্বামী তাকে চিনতে পারেন না, তাকে অচেনা মানুষের মতো তাড়িয়ে দেন। এই প্রত্যাখ্যানের পরের দৃশ্যগুলোতে আমরা দেখি এই নারীর মানসিক পরিবর্তনের একটা সূক্ষ্ম কিন্তু গভীর ধারা। প্রথমে তিনি কাঁদেন, বাবার কাছে গিয়ে আশ্রয় খোঁজেন,
নিজের কষ্টের কথা বলেন, নিজের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। এটা স্বাভাবিক, কারণ কোনো মানুষই হঠাৎ এত বড় আঘাত মেনে নিতে পারে না। কিন্তু তারপর আমরা দেখি তিনি ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, বাড়ির প্রবীণ কর্মচারীর সহানুভূতিও প্রত্যাখ্যান করছেন, একা থাকতে চাইছেন। এই আচরণ প্রথম দেখায় হতাশা বা অভিমান মনে হলেও গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এটা আসলে একটা আত্মরক্ষার প্রক্রিয়া। যে মানুষ একবার সবচেয়ে কাছের মানুষের কাছ থেকে এমন আঘাত পেয়েছে, সে সহজে আর কাউকে নিজের কাছে ঘেঁষতে দিতে চায় না, কারণ প্রতিটা সহানুভূতির স্পর্শই তাকে আবার সেই আঘাতের কথা মনে করি।